বেশি ভালোবাসি। আনানের এহেন কথায় মৃদু কম্পন বয়ে গেল তুরের মন মস্তিষ্ক এবং শরীর জুড়ে। এসব কিছু উপেক্ষা করে বলল, কিভাবে বিশ্বাস করব? ম্যাথিউকে দেখেছেন, নবম শ্রেণী থেকে ক্যাথির পিছে পড়ে আছে। সব সময় ওর সাথে কথা বলার জন্য উতলা হয়ে থাকে। ও যেখানে যায় সেখানে ম্যাথিউ পৌঁছে যায়, দূর থেকে হলেও তাকিয়ে থাকে। মাঝে মাঝে ওর জন্য সাথে আমার আর স্টেলার জন্য অনেক কিছু নিয়ে আসে, কারণ ম্যাথিউ ক্যাথিকে ভালোবাসে। আর আমাকে দেখুন, আমার সাথে প্রথম থেকে ঝগড়া করেছেন। কখনো আমার পেছনে পেছনে ঘুরঘুর করেছেন? আমার দিকে তাকিয়েছিলেন? আমি যেখানে গিয়েছি আমাকে ফলো করেননি। আরও আছে, যে লোকটা আমাকে বাঁচিয়ে নিজে হসপিটালে ভর্তি হয়েছিল, উনি স্টেলাকে পছন্দ করে। আমি খেয়াল করে দেখেছি, উনি সব সময় চার্চের সামনে দাঁড়িয়ে থাকতো। স্টেলা বের হলেই ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো। আমার হাতে ধরাও খেয়েছে। আর আপনি? তুরের কথা শুনে আনান হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। উদাহরণের জন্য ক্যাথি স্টেলা, শেষেরটা নুসাইব, যে কিনা তাকে ভালোবেসে তাকিয়ে থাকতো। আর আমার ম্যাম ভাবছে স্টেলার দিকে তাকিয়ে থাকতো। আনান মুখভঙ্গি পাল্টে সিরিয়াস হলো। তুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ম্যাথিওর বয়স কত জানো? আমাদের এক ব্যাচ সিনিয়র ইউনিভার্সিটিতে পড়ে। তার মানে 19 বছর, শেষের দিকে 20 বছর হবে। 20 বছর। 20 বছরের ছেলেদের প্রেম ভালোবাসা এমনই হয়, তাকিয়ে থাকা, পেছন পেছন ঘুরে বেড়ানো, চকোলেট চিপস দেয়া। আমি ম্যাথিওর মতো নই, আমি ম্যাচিওরড ব্যক্তি। দূর থেকে ভালোবাসা আমার জন্য না। আমি যাকে ভালোবাসি তাকে কাছ থেকে দেখব, এইভাবে জড়িয়ে ধরে রাখবো, তার যত্ন করব, তার সাথে এমন অবান্তর গল্প জুড়ে দিব বলে বিয়ে করে এনেছি। তোর কপাল কুচকে তাকালো। কখন মনে হলো ভালোবাসেন? ভালোবাসলে কেউ এমন ঝগড়া করে? ইজ ইট রুট লাভ? তুরের দুগাল হাত রাখলো আনান, বলল, রুড লাভ। ঝগড়া থেকে ভালোবাসলাম, রইল কথা ঝগড়া করার। ভালোবাসি বলেই ঝগড়া করেছি। ঝগড়াও ভালোবাসা হয়? তুরের চিন্তিত ভঙ্গিতে বলা কথায় আনান মুখ টিপে হাসলো। সিরিয়াস হয়ে বলল, আলবাত হয়। ম্যাচিওরড মানুষের ভালোবাসা ঝগড়া থেকে হয়। ভাবুক হলো তুর। আনানের বুকে থুতনি ঠেকিয়ে বলল, দ্যাট মিন্স আই এম ইন লাভ উইথ ইউ। আনান হাসি চেপে রেখে মাথা নাড়ালো। তুরের বোকা বোকা কথায় পুলকিত হলো সে। তুর আবারও বলল, তাহলে আমিও ম্যাচিওর আপনার মতো। কিছুদিন আগে 18 শেষ হয়েছে। 18 প্লাস। হ্যাঁ, ম্যাচিওর। আচ্ছা, আপনার বয়স কত? তোমার থেকে গুনে গুনে 11 বছরের বড়। তুর অবাক হয়ে তাকিয়ে রইল। এতটাই অবাক হলো যে আনানের মুখের দিকে হা করেই তাকিয়ে আছে। আনান তুরের মুখের ভাষা বুঝতে চেষ্টা করছে। তুর কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, 11 বছর? তাহলে তো আপনি বুড়ো হয়ে গেছেন। 11 বছর প্যাকেট এক্সপায়ার্ডেড। তুরের কথা শুনে আনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। একটা বুইড়া বেটার সাথে আম্মা আমার বিয়ে দিয়েছে? তুর আনানের গালের দুপাশে খোঁচা মেরে বলল, সত্যি করে বলুন তো, ফরমালিন খাননি তো? বয়স বোঝা যাচ্ছে না কেন? এতদিন চুল পেকে যাওয়ার কথা না? বইয়ের অপমান গায়ে মাখলো না আনা, বরং ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, এতটাও বুড়ো না। তাছাড়া 25-26 বছরের সাকসেসফুল কোয়ালিফাইড ছেলে কোথায় পাবে? সাফল্য সময় নেয়। রইল কথা বয়সের পার্থক্য। ভালোবাসা থাকলে বয়সের পার্থক্য ম্যাটার করে না। আনানের এত শক্তপোক্ত কথা তুরের মাথায় ঢুকলো না। তুর আনানের মুখের দিকে তাকিয়ে আছে। আনান তুরের এহেন দৃষ্টি দেখে ভ্রুজোড়া সংকুচিত করলো। তোর মাথায় এলিয়ে চোখ বুজে নিল। চোখ জোড়ায় ঘুম ভর করেছে তার, খুলে রাখা মুশকিল। আনান তার বউজানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আনান ভেবে পায় না, না আছে চরিত্রের মিল, না স্বভাবের, আর না আছে ম্যাচুরিটি, না ঠিক করে গুছিয়ে কথা বলতে পারে। এতটা অমিল তাদের মাঝে, তবুও কেন ভালোবাসতে হলো? মস্তিষ্কের করা প্রশ্নের উত্তর তার মন বলে উঠল, হ্যাঁ, তবুও ভালোবাসি। এত অমিলের মাঝেও ভালোবাসি। রাত প্রায় 3টে। আনান তুরের এক পাশে বালিশ, অন্য পাশে টেডি বিয়ার রেখে কপালে চুমু আটলো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বেরিয়ে পড়লো। কনফারেন্স রুমে ঢোকার আগে আকরাম মেহসানকে একবার দেখে নিল আনান। আকরাম মেহসানের অবস্থা শোচনীয়। মাথা তুলতে পারছে না, ব্যথায় গোঙাচ্ছে শুধু। রোহান, সোহেল আর নীরব আর চোখে আনানের দিকে তাকিয়ে আছে। না জানি স্যার কি বলে, সে নিয়ে টেনশন তাদের। আনান হুডির পকেটে হাত গুজে তিনজনের দিকে তাকিয়ে বলল, পার্সোনাল দুশ্মনী ছিল? এমনভাবে মেরেছ মনে হচ্ছে না কথা বলার অবস্থায় আছে। জুনায়েদ,
আকরাম এহসানকে দেখো, তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করো। 80% সুস্থ হলে তবে আমাকে বলবে। জুনায়েদ মাথা নেড়ে বলল। শাহেদের দৃষ্টি স্থির। আকরাম এহসানের দিক থেকে একবারও চোখ সরায়নি সে। আনান বিষয়টা বেশ কয়েকবার লক্ষ্য করেছে। শাহেদের দৃষ্টিতে রাগ ক্ষোভ কিছুই নেই। ব্যাপারটা আনানকে অবাক করছে। আনান তপ্ত নিঃশ্বাস ফেলে কনফারেন্স রুমের দিকে গেল। রায়হান আর মুহিত দরজা খুলে দিল। বিশাল বড় কনফারেন্স রুম, যার দরজাটাও বিশাল। আনান হুডি খুলে শাহেদের হাতে দিল, অতঃপর তার জন্য রাখা নির্ধারিত চেয়ারে বসলো। একে একে সবাই যার যার চেয়ার টেনে বসে। আনান নজর ঘুরিয়ে মুহিত, রৌনক, আশির, সাদাব আর ফুহাদের দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আকিল কোথায়? তোমাদের সাথে থাকার কথা না? সাদাব মাথা নেড়ে বলল, জি স্যার, আমাদের সাথে ছিল। ওরাইব অসুস্থ হয়ে পড়ায় চলে গেছে। প্রায় রাত 12টার দিকে ওরাইবকে হসপিটালাইজ করা হয়। লজিক্যালি সে এখন মেয়ের বাবা, যার দরুন আজ অনুপস্থিত। আলহামদুলিল্লাহ। বাচ্চা আর মা কেমন আছে? জি স্যার, আলহামদুলিল্লাহ, দুজনে সুস্থ। ওকে, আপাতত আকিলকে তার ওয়াইফ আর বেবির সাথে টাইম স্পেন্ড করতে দাও। কেউ আগামী 1 সপ্তাহ আগে বিরক্ত করো না। আনানের কথার উত্তরে সবাই একসাথে ইয়েস স্যার বলে উঠল। বেস্ট টিপ 15-এর একজন মেম্বার ছাড়াই মিটিং শুরু হলো। দীর্ঘ 1 ঘন্টা মিটিং শেষ করে বের হলো আনান। শাহেদ ছাড়া বাকি সবাই রাগে ফুঁসছে। স্টিভ দাঁতে দাঁত চেপে বলল, স্যার একটা ঘুষি দিয়ে আসি। স্টিভের কথা শুনে রনক হুডির হাতা গুটিয়ে বলল। সোহেল আর নীরব আফসোস জর্জরিত। আগে জানলে আরো কয়েক ঘা লাগিয়ে দিত। রোহান মুখ বিকৃত করে দাঁড়িয়ে আছে। ইচ্ছে তো করছে আকরাম হাসানকে খুন করে ফেলতে। আনান সবার রাগে চেহারা দেখে গম্ভীর গলায় বলল, কোনো দরকার নেই। তোমরা যে জোশ নিয়ে যাচ্ছ, এতে করে 13 জনের 13টা ঘুষি অবধি আকরাম এহসান টিকবে বলে মনে হয় না। আমাদের এখন মেইন মোটিভ 4র্থ জনকে খুঁজে বের করা। এর জন্য আকরাম এহসানের জীবিত থাকা আবশ্যক। সো সবাই নিজের আবেগকে লাগাম দিয়ে প্ল্যান মতো কাজ করো, আন্ডারস্ট্যান্ড? সবাই একসাথে বলে উঠল। ইয়েস স্যার। দাঁড়ালো না আনান, সোজা বেরিয়ে গাড়িতে উঠে পড়লো। অলরেডি 4:45 বেজে গেছে। সবাই একে একে বেরিয়ে পড়ে। শায়দ ড্রাইভ করতে চেয়েছিল, আনান দেয়নি। সে নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আনান যাওয়ার পরপরই একে একে 14টা গাড়ি গেট দিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর গাড়িগুলো নিজেদের রুট চেঞ্জ করে ফেলে। বাড়ি পৌঁছাতে 5:30। আনান চেঞ্জ করে এসে দেখে তোর বিছানার শেষ প্রান্তে এলোমেলো হয়ে ঘুমোচ্ছে। গেঞ্জি প্লাজো কোনোটাই ঠিক জায়গায় নেই। শরীরের প্রায় সব জায়গায় দৃশ্যমান। আনান ধীর স্থির ভাবে বসে তুরের জামা কাপড় ঠিক করে কপালে চুমু এঁকে দিল। তুরকে ঘিরে তার কখনোই নিষিদ্ধ ইচ্ছে কিংবা চাহিদা জাগে না, না জেগেছে বিয়ের আগে না বিয়ের পরে। আনানের কাছে তোর সকল নিষিদ্ধ ইচ্ছে আর চাহিদার ঊর্ধ্বে। তোর সেই ফুল যাকে যত্ন করে আগলে রাখতে হয়, ভালোবাসতে হয়, চাইলে আলতো করে ছুঁয়ে দেওয়া যায়। আর আনান তার ফুলকে সেভাবেই ভালোবাসে। লম্বা শ্বাস টেনে তোরকে বালিশে শুয়ে নিজেও শুয়ে পড়লো। নড়ে চড়ে আনানের পাশ ঘেঁষলো তোর। ঘুমের ঘোরে হাতরে আনানকে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকালো তোর। আনান অবাক হলো না, বরং মৃদু হাসলো। রাতের শেষ ভাগ এইভাবেই কাটে তার, যেখানে তোর তার চওড়া বুকে মাথা রেখে গভীর তন্দ্রায় নিমগ্ন হয়, আর আনান সেখানে তুরের ঘুম জড়ানো তপ্ত নিঃশ্বাসে স্বস্তি খুঁজে পায়। আনানের কাছে এর চেয়ে উত্তম কিছুই হতে পারে না। গুটি গুটি পায়ে ভালোবাসা শেখানো আদরিনী বউ তার বুকেই মাথা রাখছে। এর চেয়ে শ্রেষ্ঠ প্রাপ্তি ও অনুভূতি বোধহয় আর একটাও নেই। সকালে সূর্যের মিষ্টি রোদ চোখে পড়ায় ঘুম ছুটে গেল তুরের। হাড়মোড়া ভাঙতে গিয়ে বুঝতে পারলো কেউ তাকে জড়িয়ে ধরে আছে। ফটাফট চোখ মেলে তাকায়। দুহাতে তুরজানকে জড়িয়ে ধরে ঘুমে বিভোর আনান। তুর নিজের অবস্থান বুঝে চুপ করে আছে। আনান তার জায়গা নয়, বরং সে আনানের জায়গায় এসে তাকে ধরে ঘুমিয়েছিল এতক্ষণ। তুর দাঁতে দাঁত চেপে চোখ মুখ খিচে বন্ধ করলো। ছি ছি, কি করেছি আমি! এই তাবিজ কবজ নানরুটি উঠে দেখলে কি হবে এখন? নিশ্চয়ই লজ্জায় ফেলবে। না না, তার আগেই কেটে পড়তে হবে। তুর ধীরে ধীরে আনানের এক হাত সরাতে সক্ষম হয়। আনান নড়ে চড়ে আবারও তুরকে জড়িয়ে ধরে। তুর চোখ বন্ধ করে মরার মতো পড়ে আছে। ধরা পড়লে সব শেষ। মান সম্মান সব মাদারের হ্যাবিটের মতো সাদা হয়ে যাবে। তুর সাবধানে এক চোখ খুলে আনানের মুখের দিকে তাকালো। আনানকে দেখে বোঝা যাচ্ছে যে সে খুব গভীর ঘুমে আচ্ছন্ন। বেশিরভাগ মানুষই খুব বেশি সুখে থাকলে এইভাবে ঘুমোয়। সেখানে আনান তো সত্যিই সুখে আছে। তার ঘরে যে এখন সুখ পাখির বসবাস। আনানের কপালের উপর পড়ে থাকা চুলগুলো দেখে ভ্রুজোড়া গুটিয়ে নেয় তুর।
চুলগুলো সরিয়ে দেওয়ার তীব্র ইচ্ছা জাগলো তার। হাত দুটো নিষ্পিস করছে। হঠাৎ করে তুরের কি হলো কে জানে, ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ধীর স্থির ভাবে আনানের চুলে স্পর্শ করলো। আঙুল চালিয়ে ঠিক করে দিল চুলগুলো। এখানেই ক্ষান্ত নয় সে, বরং চুল ঠিক করে আনানের গালে হাত ডুবিয়ে চেয়ে থাকে কিছুক্ষণ। সেই স্পর্শ তুরের অন্তকোণে এক চিলতে ভালো লাগা ছেয়ে গেছে। তুর মুচকি হেসে চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মায়া মায়া চোখে আনানের পুরো মুখে চোখ বুলিয়ে রাতে বলা আনানের কথাগুলো আরেকবার ভাবলো। ভাবতে ভাবতে এক অদ্ভুত অনুভূতির প্রজাপতির মতো এলোমেলো হয়ে ঘুরে বেড়ানো শুরু করলো তার চারপাশে। সরে আসলো তুর। বিছানার কোণ ঘেঁষে বসে বুকের বাপাশে সন্তর্পণে হাত রাখে। হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় বেড়ে গেছে। হৃদস্পন্দনের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। তুর বুঝে উঠতে পারছে না কেন এমন হচ্ছে, তবে এইটাই ঠিক বুঝাতে পারছে যা হচ্ছে তার জন্য দায়ী আনান। তুর ধীর পায়ে উঠে ওয়াশরুমে ঢুকে পড়লো। এই অদ্ভুত অনুভূতি অতিষ্ঠ করছে তুরকে। মাহবুব সাহেব আর তুর ডাইনিং টেবিলে বসে আছে। মাজেদা খালা নাস্তার প্লেটগুলো এগিয়ে দিচ্ছে। তুর মাহবুব সাহেবকে হাত দিয়ে ইশারা করে। মাহবুব সাহেব তুরের দিকে মাথা কাত করে। তুর ফিসফিসিয়ে বলে উঠল, বাবা, আমার নকল শাশুড়ি কোথায়? আজ কদিন ধরে দেখা যাচ্ছে না। ঘটনা কি? মানবিমান? তুরের কথায় মাহবুব সাহেব কেসে উঠল। তুর পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নো টেনশন, আমার কাছে আইডিয়া আছে। মাহবুব সাহেব এক চুমুকে পুরো পানির গ্লাস শেষ করে বলল, কি আইডিয়া? তুর বেশ আগ্রহ নিয়ে বলতে শুরু করলো, তুমি জানো আমিও এমন অভিমান করেছিলাম। কাল নান রুটি আমার জন্য একটা গোলাপ ফুলের তোড়া আর সাথে বড় একটা পোলার বিয়ার নিয়ে এসছে। ওইখানে 101টা গোলাপ ছিল, আরো অনেক কিছু এনেছে, যদিও আমি সেসব দেখিনি। ফুল আর টেডি দেখেছি। ব্যাস অমনি আমার রাগ অভিমান শেষ। তুমিও একটা পোলার বিয়ার আর গোলাপ কিনে দাও, দেখবে সব ঝামেলা শেষ। নকল শাশুড়ির রাগ হাওয়া হয়ে গেছে। মাহবুব সাহেব রুটি মুখে দিয়েছে ঠিকই, কিন্তু চিবোতে পারছে না। এদিকে মাজেদা খালা মুখ টিপে হাসছেন। তুর এমন ভাবে ফিস করে কথা বলছে, টেবিলের শেষ প্রান্তে দাঁড়ানো জ্যোতি অবধি শোনা যাচ্ছে। জ্যোতি কোনো রকম পা চালিয়ে কিচেনের দিকে ছুটলো। তুর দু চোখ বুঝে আশ্বাস দিল, যার অর্থ তার আইডিয়া অবশ্যই কাজ করবে। মাহবুব হাসান মুচকি হেসে তুরের মাথায় হাত বুলিয়ে দিলেন। আনান ঠিকই বলেছে, তুর আসলেই বাচ্চা মতো একটা মেয়ে, যার ভেতরে কোনো রকম জটিলতা নেই। সহজ বিষয় সহজ করে তো দেখে, তার সাথে কঠিন বিষয়গুলোকে খুব বেশি সহজ করে ফেলে সে। তুর রুটি আর ভাজি চিবোতে চিবোতে বলল, আমি সত্যি বলছি, একবার ট্রাই করে দেখো। তাছাড়া এত সময় রেগে থাকলে আল্লাহ নারাজ হয়। মাহবুব সাহেব মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমি অবশ্যই ট্রাই করে দেখব। মাজেদা খালা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুরের কথাগুলো শুনলেন। শেষে তিনি জিজ্ঞেস করে বসলেন, আনানের কথা বলতেই কেসে উঠল তুর। মাহবুব সাহেব চিন্তিত হয়ে পড়লেন। অলরেডি 10টা বাজে, ছেলে তার এত সময় অবধি ঘুমায় না। চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, হ্যাঁ, তোর মা আনান কোথায়? এত সময় অবধি ঘুমানোর তো কথা না। তুর রুটি ছিঁড়ে মুখে পুরে দিয়ে বলল, ঘুমায় না মানে? আলবাত ঘুমায়, তাও পুরো কুম্ভকর্ণ হয়ে। দেখো গিয়ে এখনো ঘুমোচ্ছে, মনে হবে হাতি ঘুমোচ্ছে। তোমাদের সামনে এমনিতেই একটু ভাব নিয়ে থাকে আর কি। মাহবুব সাহেব তুরের কথাই হেসে উঠলেন। মাজেদা খালা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসছে। এদিকে তুরের পেছনে দাঁড়িয়ে আছে আনান। তার পিঠ পিছে তার যে আরো নাম দেওয়া হয়েছে সে আজ জেনেছে। চেহারায় গাম্ভীর্য নিয়ে তুরের পাশে চেয়ার টেনে বসলো আনান। তোর পাশে তাকিয়ে মুচকি হেসে বলল, এই তো চলে এসছে, এতক্ষণ আপনার কথা বলছিলাম। আনান অবাক হলো, তাকে দেখেও এত স্বাভাবিক রিয়েক্ট করছে, একটু ভয় পাচ্ছে না। তার পিঠ পিছে করা বদনাম শুনে ফেলেছে এই ভেবেও তো মানুষ একটু ভয় পায়। হতাশ হলো আনান। বউ তাকে কোশমিন কালেও ভয় পাবে না। মাহবুব সাহেব ছেলের মুখের দিকে তাকিয়ে হেসে চেয়ার ছেড়ে উঠে পড়লেন। অন্যদিকে মাজেদা খালা আর জ্যোতি তুরের কথায় আচম্বিত হয়ে চেয়ে আছে। তারা ভেবেছিল আনানকে দেখে তুর হয়তো কিছুটা অপ্রস্তুত হয়ে পড়বে, কিন্তু তাদের সে ভাবনায় পানি ঢেলে তুর রীতিমতো হাসছে। জ্যোতি দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে শেষ করে আঙ্গুল খেয়ে ফেলার জোগাড়। এই প্রথম কাউকে এত সাহস করতে দেখেছে সে। জ্যোতি বিড়বিড়িয়ে বলে উঠল, হ্যাঁ, নাটকের মধ্যেও দেখেছি বিয়ের পর বাঘবিড়াল হতে। আজ তার প্রমাণ নিজের চোখে দেখছি। আনান ফ্রুট সালাদ খাচ্ছে। তুর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বাটিটা সরিয়ে নিল। আনান ভেবেছে হয়তো তুরের খেতে ইচ্ছে করছে, কিন্তু না, তুর এসব কিছুই খায় না, তাও আবার সকালের নাস্তায়।
তুর নিজের প্লেট আনানের সামনে রেখে বলল, এগুলো খেয়ে দেখেন, টেস্টি প্লাস পেট ভরার মতো। ফলমূল সাথে ঘাস পাতা এইসব সকাল সকাল ছাগল খায়। আপনি যেহেতু মানুষ, আজ থেকে রুটির সাথে ভাজি নয়তো ডিম খাবেন। আনান তুরের কথায় দুর্বৃত্ত হাসলো। অতঃপর বিনা বাক্যে তুরের দেওয়া রুটি আর ভাজি মুখে পড়ে নিল। মাজেদা খালা হা করে তাকিয়ে আছে। জ্যোতির হেঁচকি শুরু হয়ে গেছে। অন্যদিকে মাহবুব সাহেব সবে রুম থেকে বের হচ্ছে। এমন সময় ছেলের কাণ্ডে পা বাড়ানোই ভুলে গেছেন। যে ছেলে ডায়েট চার্জ এত স্ট্রিক্টলি ফলো করে, সে আজ রুটি আর ভাজি খাচ্ছে। ব্যাপারটা মাহবুব সাহেবের হজম হচ্ছে না। সোফিয়া দরজায় দাঁড়িয়ে এতক্ষণ এসব দেখছে। দাঁড়ালো না আর, মুখ বেঁকিয়ে আবার রুমে ঢুকে পড়লো। রোজ রোজ এসব এমন নাটক তার কাছে অসহ্য লাগে। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লো আনান। ততক্ষণে তোর সোফায় বসে টিভি দেখছে। এমন সময় মাহবুব সাহেব দুটো প্যাকেট তুরের দিকে বাড়িয়ে দিলেন। তুর দেরি করলো না, খপ করে দুটো প্যাকেট হাতে নিয়ে ফটাফট খুলে ফেললো। তুরের জন্য চকলেট এনেছেন তিনি। দুটো প্যাকেটে অনেক রকম চকলেট। তোর প্যাকেট দুটো খুলেই আহ্লাদে 8খানা। ওই দিন চকলেটের কথা বলেছিল ঠিকই, কিন্তু এতগুলোর কথা বলেনি সে। যা চেয়েছে তার চেয়ে বেশি পেয়ে পুলকিত তোর। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আনান হাত ঘড়ি ঠিক করতে করতে বলল, বাবা তুমি ওকে বিগড়ে দিচ্ছ, এত চকোলেট খেলে দাঁতে পোকা হবে। তোর চোখ পাকিয়ে আনানের দিকে তাকালো। মাহবুব সাহেব বিরক্তে শব্দ করে বলল, কিচ্ছু হবে না, আমার হাসপাতাল আছে, প্রয়োজনে সপ্তাহ একবার ডেন্টিস্টকে দেখিয়ে আনবো। মাহবুব সাহেবের কথায় বেজায় বিরক্ত আনান। একে তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। মাহবুব সাহেব তুরের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে পড়ল। হাসপাতালটায় দায়িত্ব কম নয়, যদিও আনানের লোক আছে, তাও বেশিরভাগ সময় তাকেই সবটা দেখতে হয়। আজ প্রথম আনানকে সাদা পাঞ্জাবি পায়জামায় দেখছে তুর। এতক্ষণ খেয়াল না করলেও এখন ঠিকই চোখে পড়ল। তুর চকলেট মুখে পুড়ে তাকিয়ে আছে, চিবুনোর কথা বেবালুন ভুলেই বসেছে। এর মধ্যে পা থেকে মাথা অবধি 3-4 বার পরক করে নিল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তুরকে দেখে মৃদু হাসলো আনান। শেষমেশ বউটা তাকে দেখে ইমপ্রেস হয়েছে। তবে আনান চুলে বার কয়েক হাত চালিয়ে ভাব নিয়ে জিজ্ঞেস করলো, কি দেখছো এত? তুর চোখে পলক না ফেলে বলে, আপনাকে। আনান তুরের পাশ ঘেঁষে বসে মৃদু হেসে নরম গলায় বলল, পাঞ্জাবিতে বেশি সুন্দর লাগছে। তুর মাথা নেড়ে বার কয়েক পলক ফেলে বলল, হ্যাঁ, একদম শনপাপড়ির মতো লাগছে। ওয়েল ড্রেস শনপাপড়ি। আনান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চুপচাপ উঠে পড়ল, তাও ভঙ্গ হৃদয় নিয়ে। আজ এতটুকু সে শিওর হয়ে নিয়েছে, বউয়ের কাছে আজীবন প্যাকেট করা খাদ্য হয়েই থাকবে সে। জীবনের নায়ক কিংবা প্রেমিক সে হতে পারবে না, বেচারা। আর বেস্ট বর হওয়া তো অ্যাভারেজ জয় করার চেয়েও কঠিন। সেটা এই জন্ম হবে বলে মনে হচ্ছে না। খ্রিস্টান পাড়ায় যাওয়া হয়নি অনেক দিন, তাই আজকে আনান ঠিক করেছে বিকেলে একবার সেদিক থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। পার্টি অফিস থেকে সোজা খ্রিস্টান পাড়ার দিকেই রওনা দিল। ক্যাথি স্টেলার দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। যেখানে ক্যাথির দিন ভালো যাচ্ছে না, সেখানে ম্যাথিউর দিন ভালো যাওয়ার কথা নয়। অন্যদিকে শুকনিরের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে গেছে। আগের ঘরটায় ঠিক অপোজিটে ইউ শেপে দোতলা বিশিষ্ট বিল্ডিং তোলা হচ্ছে। বাচ্চারা সবাই ঝিলের পাশে খেলছে। তার পাশে পাটি বিছিয়ে বসে আছে প্রবীণরা। আপাতত উঠোনটা ইট বালু আর কংক্রিট দিয়ে ভরপুর। ক্যাথি স্টেলাও এসেছে আজ। সবার আলোচনার মধ্যমণি তুর। প্রবীণদের সাথে বাচ্চারাও বেশ দুঃখী হয়ে আছে। তুর নেই মানে তাদের লিডার নেই। তুর থাকতে তাদের সব সময় কখনো বিরক্ত কাটেনি। তুর সব সময় বাচ্চাদের সাথে মেতে থাকতো। প্রবীণদের ক্ষেত্রেও তাই। তুর থাকাকালীন বিকেলের সময়টা আর শুক্রবার তুর এই শুকনিরে উপস্থিত হতো। কখনো গান গেয়ে সময় কাটাতো, তো কখনো খেলাধুলা কিংবা অবান্তর গল্প জুড়ে দিয়ে। ক্যাথি তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, দেখছো বড় দাদু, তুর নেই, সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। স্টেলা কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। ক্যাথির কথা শুনে তার কাঁদতে ইচ্ছে করছে। ওই দিনের পর থেকে তুরের সাথে না কথা হয়েছে আর না দেখা হয়েছে। মনটা বেশ কয়েকদিন শুধু তুরতুর করছে। বড় দাদু আক্ষেপ করে বলল, সবাই একে একে ওনার কথায় সহমত প্রকাশ করলেন। কনস্ট্রাকশন সাইট দেখে ঝিলের দিকে যাওয়ার সময় সবার কথাগুলো শুনতে পায় আনান। আনান আর এগুলো না এগিয়ে দাঁড়িয়ে থেকেই কথাগুলো শুনলো। শাহেদ পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছে। আনান জানে তোর এখানে আসছে তো সবার সাথেই মিশত, কিন্তু সবার এতটা আপন সেটা জানতো না।
আনান ভেবেছিল তুরের দুনিয়াতে আম্মার পরে সেই দ্বিতীয় যে তুরকে ভালোবাসে, কিন্তু আজ সে ধারণার ভুল প্রমাণিত হলো। সে ছাড়াও আরো অনেকে আছে যারা তুরজানকে ভালোবেসে চোখে হারায়। ছোটবেলা থেকেই তুর এই ভালোবাসার মানুষগুলোর মাঝে থেকেই বড় হয়েছে। হয়তো এর জন্যই তুরের মধ্যে কোনো প্রকার কুটিলতা নেই, ঝামেলা নেই, সব বিষয়কে সহজ আর পজিটিভ ভাবে দেখে। অনেক কঠিন বিষয় বিনা সংকোচে বলে দেয়। হয়তো এই মানুষগুলোর সান্নিধ্যে থেকেই তুর এতটা পিওর। আনান লম্বা শ্বাস টেনে গলা খাকিয়ে পা বাড়ায়। আনানকে দেখে ক্যাথি স্টেলা সরে দাঁড়ায়। আনান ঠিকই বুঝতে পারে কেন দুজন এমন করছে। সেদিনের কথা মনে পড়ায় ক্যাথি রেগে চলে যেতে নেয়। তখন আনান ক্যাথিকে ডেকে বলে, ক্যাথি, স্টেলা, তোমাদের সাথে আমার কথা আছে। আশা করি চার্চের সামনে থাকবে। ক্যাথি বিরক্তে চ শব্দ করে ধূপধাপ পা ফেলে চলে গেল। স্টেলা কাদো কাদো মুখ করে দাঁড়িয়ে আছে। তুরের বর হলেও এখন তো এমপি পদপ্রার্থী, ওই দিনের জন্য নিশ্চয়ই পুলিশে দিবে। স্টেলা পারলে এক্ষুনি কেঁদে ভাসায়। কোনো রকম মাথা নেড়ে দ্রুত পায়ে হেঁটে ক্যাথির পিছু নিল। শুকনিরের বাচ্চাদের সুবিধা অসুবিধা জিজ্ঞেস করে নেয় আনান। এরপর প্রবীণদের সবার শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস পূর্বক মুচকি হেসে বেরিয়ে পড়ে। চার্চের সামনে বসে আছে স্টেলা। তার ঠিক পাশে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে ক্যাথি। রাগের কারণে পুরো মুখ ঈষৎ লাল হয়ে আছে তার। আনান চুলে হাত বুলিয়ে ঠিক করতে করতে ক্যাথি স্টেলার সামনে দাঁড়ালো। ক্যাথি মুখ ফিরিয়ে নেয়। পরক্ষণে আনান ক্যাথি স্টেলাকে পুরো ঘটনা বুঝিয়ে বলে। এতে স্টেলা খুশি হলেও ক্যাথির ব্যাপারটা আন্দাজ করা যাচ্ছে না। সব শুনে ক্যাথি বলে উঠে, দেখুন এমপি সাহেব, একটা কথা বলি, সবসময় মাথায় রাখবেন, আপনি কোনো সাধারণ মেয়েকে বিয়ে করেননি, আপনি তুরকে বিয়ে করেছেন। তুর যে কিনা জগতের কঠিনতম অধ্যায়গুলো কখনো পড়ে দেখেনি, আর না ধারের কাছে গিয়েছে, যার মধ্যে কোনো ঝুট ঝামেলা নেই, কোনো প্রকার কুটিলতা নেই, যাকে রেগে নয় বরং বাচ্চাদের মতো আদর করলে, নরম গলায় বোঝালে সে সব বুঝতে এবং করতে রাজি হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোর পুরুষ মানুষের ভালোবাসা বুঝতে সক্ষম নয়, বিশেষ করে বর কিংবা প্রেমিক। তুরের কাছে পুরুষ মানুষ হয়তো খুব বেশি ভরসা, নয়তো খুব বেশি নিকৃষ্ট। ভরসার উদাহরণ দিতে গেলে ফাদার জ্যাডের, ডাক্তার কাউসার, শুকনিরের দাদুরা এবং ম্যাথিউ। নিকৃষ্ট পুরুষ মানুষের উদাহরণ দেওয়ার জন্য ঘটনা আমার কাছে স্পষ্ট নয়, তবে ওর জীবনে ও এই দুইটা শব্দ দ্বারা পুরুষ মানুষকে জাজ করে। আমি চাই আপনার ক্ষেত্রে ভরসা শব্দটার সাথে সে ভালোবাসাটাও বুঝুক। তোর ভালোবাসার কাঙ্গাল, একটু আদর, একটু যত্ন পেলে সব তিক্ততা ভুলে বসে। একটা মানুষ আর একটা মানুষকে আজীবনের জন্য সুখী রাখতে পারে না, আপনিও পারবেন না। দুঃখ জীবনে আসবেই, তবে আমি আশা করি আপনি সেই সময়টা তুরের পাশে থাকবেন। দেখবেন তুর আপনার জন্য পুরো দুনিয়ার সাথে লড়তে প্রস্তুত হয়ে যাবে। প্লিজ ওকে বোঝার চেষ্টা করবেন। ক্যাথির কথায় আনান মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, বুঝতে পেরেছি, আমি অবশ্যই ওর খেয়াল রাখবো। তবে তোমাদের একটা কথা দিতে হবে। অবশ্যই, আপনি বলুন। তুরের কথা কোথায় বিয়ে হয়েছে এইটা কাউকে বলবে না, ইভেন কার সাথে হয়েছে সেটাও না। কেউ তুরের কথা জিজ্ঞেস করলে বলবে বিয়ের পর থেকে কথা হয় না। আপাতত এই একটা কাজ তোমাদের করতে হবে, তা না হলে তুরের সাথে তোমাদের লাইফও রিস্ক হয়ে যাবে। স্টেলা মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমরা কাউকে বলবো না। ক্যাথি কপালে চিন্তার ভাঁজ ফেলে বলে, কিন্তু কেন? অনেক দিন থেকে মাথায় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। সময় হলে জানতে পারবে। শাহেদ। আনানের ডাকে শাহেদ দুটো শপিং ব্যাগ নিয়ে এলো। আনান দুজনের হাতে দুটো ব্যাগ দিয়ে বলল, দুটো মোবাইল আর সিম কার্ড আছে, এখানে তুর আর আমার নম্বর সেভ করা আছে। তুরকে কল দিতে হলে এই নম্বর থেকে দিও। কিন্তু ক্যাথিকে থামিয়ে দিয়ে আনান বলে উঠে, কাল রাত তোমাদের দুজনের মোবাইল হ্যাক হয়েছে। এটা তুরের খুব কাছের মানুষ সবার সাথে হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। ক্যাথি স্টেলা দুজন একসাথে মাথা নেড়ে বলল, বুঝতে পেরেছি। একটা কথা ছিল। স্টেলার কথা শুনে আনান বলে উঠল, হ্যাঁ বলো। তোরের সাথে রেগে কথা বলা যাবে না, কিন্তু ওর খুব বেশি অভিমান হয়, বিশেষ করে তাদের উপর যাদের সাথে ভরসা করে, আপন ভাবে। বুঝতে পেরেছেন? আনান হেসে বলল, খুব ভালো করে বুঝতে পেরেছি। তোমাদের বান্ধবী 2 দিন ধরে অভিমান করে কথা বলেনি আমার সাথে। কাল রাতে অবশ্য অনেক কষ্টে অভিমান ভেঙেছে। আনানের কথায় হাসলো ক্যাথি স্টেলা। যাক, অবশেষে তোর মেনে নিচ্ছে। মুখোমুখি বসে আছে আনান আর ফাদার জ্যারেড। কিছুক্ষণ পর এসে উপস্থিত হলেন মাদার ক্রিস্টোফার।
তুরের বিয়ের পর থেকে এই অবধি বাইরের সিচুয়েশন সবটা বলার পর বেশ চিন্তিত তারা। শেষে আনানের কথা মতো সিকিউরিটি বাড়িয়ে দিলেন ফাদার জেরেড। আনান দুজনকে দুটো নতুন মোবাইল আর সিম কার্ড দিয়ে বেরিয়ে পড়লো। আপাতত এদিকটা নিয়ে আর ভাবতে হবে না। অন্যদিকে তুরকে বসিয়ে বসিয়ে সংসারের পাঠ পড়াচ্ছে জ্যোতি। সংসার শেখাতে শেখাতে দুটো নাটক দেখে ফেলেছে, যদিও সবটা তুরের মাথার উপর দিয়ে গেছে। কিন্তু শেষে জ্যোতি এটা বোঝাতে সক্ষম হয়েছে, সংসার ঠিক রাখতে হলে জামাইকে হাতের মুঠো রাখতে হবে, কিছুতেই হাতের বাইরে যেতে দেওয়া যাবে না। তুরের মতোই বুঝলো। কিছুক্ষণ পর পর হাতের মুঠ চেক করছে। তুর চিন্তায় পড়ে গেছে, এত বড় জামাইকে এত ছোট হাতের মুঠোয় কিভাবে নিবে। এই নিয়ে প্রশ্ন করাতে জ্যোতি কেঁদে ভাসানোর জোগাড়। শেষে আরো 2 ঘন্টা বুঝিয়ে তুরকে রুমে পাঠালো। রাত 10টা করে ফিরলো আনান। অন্যদিকে তুর সেই সন্ধ্যা থেকে আনানের জন্য অপেক্ষা করছে। আনান রুমের দরজা খুলে যেই না রুমে ঢুকবে অমনি তুরকে দেখে চমকে উঠলো। উঠবে নাই বা কেন, দরজার ঠিক অপর প্রান্তে তুর বুকে হাত গুজে সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম সামনে। আনানের চমকে ওঠা চেহারার দিকে বিচক্ষণ দৃষ্টিতে তাকিয়ে আছে তুর। চোখ ছোট ছোট করে পা থেকে মাথা অবধি বেশ কয়েকবার দেখে নিল। আনান বেচারা বইয়ের এমন বদলানো রূপ দেখে হতবাক, বুঝতে পারছে না কি হচ্ছে। তুর সরে দাঁড়ালো। আনানের কলিজায় কাঁপন ধরে গেছে, সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। তুর এক ভ্রু উঁচিয়ে দেখছে আনানকে। আনান অপ্রস্তুত ভঙ্গিতে বলল, কি হয়েছে তোর জান? কি দেখছো এমন করে? হঠাৎ করে কিছু একটা মনে পড়লো তুরের। তুর আনানের চারপাশে ঘুরে ঘুরে দেখলো। আনান বিস্ময় নিয়ে বইয়ের কারখানা দেখছে। তুর আনানের ঠিক সামনে দাঁড়িয়ে বুকের কাছে মুখটা এগিয়ে দিয়ে কয়েক সেকেন্ড থেকে আবার সরে দাঁড়ালো। এইবার আনান আরো বেশি চমকায়। তুর ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউম বোতল নিয়ে গন্ধ শুকিয়ে কাউচের উপর বসলো। আনান বেশ চিন্তায় পড়ে গেছে, কি হচ্ছে সেটাই বুঝতে পারছে না। আজ হঠাৎ বউ এত সিরিয়াস। অবশ্যই এই সিরিয়াস চেহারায়ও আনানের কাছে তুরকে অসাধারণ লাগছে। আনান তুরের সামনে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে তোর জান? তুর মাথা উঁচু করে আনানের মুখের দিকে তাকিয়ে বলল, সকাল থেকে এই অবধি কোথায় ছিলেন? ফিরতে এত দেরি হলো কেন? আর আপনার গা থেকে অন্য পারফিউমের গন্ধ আসছে কেন? তুরের এমন প্রশ্নে ভাবাচাকা খেয়ে গেল আনান। হঠাৎ আক্রমণ নিতে পারছে না বেচারা। তুর সূক্ষ্ম দৃষ্টিতে আনানকে দেখছে। আনান কি উত্তর দিবে সেটাই বুঝতে পারছে না। তুর 2 ভ্রু নাচিয়ে বলে, সত্যি করে বলুন তো কোথায় ছিলেন? আনানের কাছে তুরকে এখন পাক্কা গিন্নি মনে হচ্ছে, যে অধিকার খাটিয়ে বরকে জবাবদিহিতা করছে। আনান মুচকি হেসে বলল, নির্বাচনের কাজ ছিল, আজ একটা শোডাউন ছিল, ওইখানে গিয়েছিলাম। কোন দেশের শোডাউন রাত 10টা অবধি হয়? সত্যি করে বলুন কোথায় ছিলেন? আনান পড়েছে মহাবিপাকে। কি করে বিশ্বাস করাবে? সত্যি বলছি, শোডাউন ছিল। শোডাউন তো বিকেলে শেষ হয়ে গেছে। তোর গালে হাত ঠেকিয়ে চিন্তিত গলায় বলল, বিকালের পর থেকে কোথায় গিয়েছিলেন? আনান ফোঁস করে নিঃশ্বাস ফেললো। হঠাৎ করে এতটা ইন্টারোগেশন কেন চলছে সেটাই বুঝতে পারছে না। এখন বলাও যাবে না হ্যাভেন এরিয়াতে গিয়েছিল, বললেই তোর যাওয়ার জন্য বায়না ধরবে। আনান বড় করে নিঃশ্বাস নিয়ে বলল, গিয়েছিলাম এক জায়গায়, কাজ ছিল, তুমি বসো, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসি। আনান কোনো রকম পালিয়ে বাঁচলো। এদিকে তোর চিন্তায় বিভোর। জামাইটা বোধহয় সত্যি হাতের মুঠোর বাইরে চলে যাচ্ছে। তোর মাথায় ওনা পেঁচিয়ে টেনে টুনে ঠিক করে রুমের বাইরে চলে গেল। জ্যোতি আপাকে জানাতে হবে, সত্যি বোধহয় হাতের মুঠ ছাড়া হচ্ছে, এর একটা বিহিত না করলেই নয়। আনান শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তোর হঠাৎ এমন কেন করছে সেটাই বুঝতে পারছে না। জিজ্ঞেস করতে হবে কেন এমন করছে। আনান তাড়াতাড়ি চেঞ্জ করে বেরিয়ে পড়লো। অন্যদিকে তুর আর জ্যোতি মিলে গোল টেবিলে বৈঠক চলছে। সব শোনার পর জ্যোতি চিন্তিত ভঙ্গিতে বলল, তোমার কথা শুনে যা বুঝলাম তাতে করে হাতের মুঠোর বাইরে বলা যায় না। আনান স্যার রাগী হলেও ভালো মানুষ, তোমাকে অনেক ভালোবাসে। কিন্তু তুর আগ্রহ নিয়ে বলল, কিন্তু কি? জ্যোতি মুখভয় কঠিন করে বলল, পুরুষ মানুষকে বিশ্বাস নেই, এরা ছোঁচা হয়, বিড়ালও এদের থেকে ভালো হয়। এদের ঘরে যতই সুন্দরী বউ থাকুক না কেন, এরা বাইরে গিয়ে ঠিকই অন্য মেয়ের দিকে তাকায়। তোর মুখ কঠিন করে বলল, বুঝতে পেরেছি। তার মানে উনি আজ শনপাপড়ি সেজে অন্য মেয়ে পটাতে গেছে, তাও আমার মতো কিউট পিউট বউ ঘরে রেখে। জ্যোতি আমতা আমতা করে বলল, আরে আপামনি, এত তাড়াতাড়ি শিওর হলে তো হবে না, আরও 2 দিন দেখো। আপাতত এমনভাবে থাকো যেন কিছুই হয়নি।
তুর চোখ ছোট ছোট করে বলল, ঠিক আছে, শুধু 2 দিন। আনান তুরকে খুঁজতে খুঁজতে কিচেনের সামনে এসে দেখে তুর কিচেন থেকে বের হচ্ছে। আনানকে দেখে তুর মুচকি হাসলো। এই হাসিতে আনান আবারও কনফিউজড। জ্যোতি আনানকে দেখে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। আনান তুরের হাত ধরে জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, টেবিলে খাবার দাও।